পার্লামেন্ট অধিকাংশ বিজনেস প্রতিনিধি থাকাতে এই সমস্ত আইন কিন্তু পাস হচ্ছে না। ছোটোখাটো লোনের জন্য মামলা করে, কিন্তু বড় বড় লোনের জন্য মামলা করতে চায় না। আর সুদ মওকুফ করে দেওয়া হবে, আপনার যা আউটস্ট্যান্ডিং সব পেমেন্ট করে দিবেন। সে 100 কোটি টাকা উদাহরণ দিচ্ছি, তা 500 কোটি টাকা দিয়ে আপনি চলে যান, 100 কোটি টাকা মাফ। রাজনৈতিক কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে আছে আর সেই স্টিমুলাস প্যাকেজের কিন্তু অধিকাংশই টাকা কিন্তু মানে ভালো কাজে ব্যবহার হয়নি। আর দর্শক 71 পডকাস্টে স্বাগত জানাচ্ছি, আমি রুহুল আমিন। আজ আমাদের সঙ্গে অতিথি হিসাবে আছেন বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর মহাপরিচালক এজাজুল ইসলাম। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ব্যাংক ম্যানেজমেন্ট BIBM মূলত একটি শিক্ষা এবং গবেষণাধর্মী প্রতিষ্ঠান। অন্যদিকে এজাজুল ইসলাম হলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক একজন কর্মকর্তা। তিনি বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক গ্রেড 1 ছিলেন। তার কাজের মূল ক্ষেত্র হচ্ছে মুদ্রানীতি প্রণয়ন। এজাজুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আজকে আমরা মোটা দাগে দুটি বিষয়ে কথা বলতে চাই। একটি হচ্ছে মুদ্রানীতি এবং আরেকটি হচ্ছে বাংলাদেশ ব্যাংক সবশেষ একটি পলিসি করেছে, এক্সিট পলিসি। আপনার কাছে জানতে চাই যে এক্সিট পলিসিটা কি, এটা কেন দরকার ছিল, বা সরকার কেন এটা করলো, বা কার জন্যই করলো? ধন্যবাদ আপনাকে। আসলে এক্সিট পলিসি এটা তো গতকাল বা পরশুদিন বাংলাদেশ ব্যাংক একটা সার্কুলার করেছে। তো এক্সিট পলিসির নামটা এক্সিট পলিসি হলো, কিন্তু এরকম পলিসি আমাদের দেশের যে ব্যাংকিং খাতের যে সমস্যা, একটা বড় সমস্যা হলো নন পারফর্মিং লোন। তো নন পারফর্মিং লোনটা কী কারণে হচ্ছে, কেন হচ্ছে, এটার অর্থনৈতিক কারণ কতটুকু এবং রাজনৈতিক কারণ কতটুকু, এবং এটার অনেকগুলো ডাইমেনশন আছে এখানে। আপনারা দেখে থাকবেন যে অর্থনৈতিক কারণের চেয়ে অর্থনৈতিক কারণটাই বড় দায়ী এই NPL-এর জন্য আর কি। তো এবং আপনারা দেখবেন যে সময় সময় কিন্তু এই NPL বা কমানোর জন্য সরকার এবং বাংলাদেশ ব্যাংক মানে রিশিডিউলিং এবং ডেট স্ট্রাকচারিং এইভাবে নানা সুবিধা সময় সময় দিয়ে আসতেছিল আর কি। সর্বশেষ 24 সালে আরেকটা মেজর সার্কুলার করে অনেক সুবিধা দেওয়া হয়। সেই সুবিধা নেওয়ার পরে কিন্তু কোনো কাজ হয়নি আর কি, উল্টা আরও NPL বেড়েছে আর কি। তো NPL-এর যে এখন বর্তমানে যে ফিগারটা আমরা দেখি প্রায় 32% বা টোটাল আউটস্ট্যান্ডিং লোনের 1/3, এইটা কিন্তু দীর্ঘদিন ধরে পুঞ্জীভূত হয়েছিল আর কি, কিন্তু বিগত সরকার সেগুলাকে প্রকাশ করতেছিল না আর কি। তো আজকের যে অ্যামাউন্টটা, এটা কিন্তু আগের থেকেই কিন্তু ক্যারিওয়ার্ড হয়ে আসতেছিল আর কি, মানে নতুন করে এই ঋণগুলো খেলাপি হয়নি। এলা অনেক আগের অনেক বিজনেস প্রতিষ্ঠান দেখবেন যে 10-15 বছর ধরে বন্ধ হয়ে আছে, তাদেরও ঋণ খেলাপি আছে। অনেক প্রতিষ্ঠান লোন নিয়েছে, বেনামে লোন নেওয়া হয়েছে, তাদের জামানত ঠিক নাই, তারা চলে গেছে, তাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। এইভাবে নানা কারণে আবার উইলফুল ডিফল্ট একটা কথা চালু আছে, বেনামি লোন, উইলফুল লোন নানা ধরনের আছে। আবার অনেক শিল্প প্রতিষ্ঠান লোন দেওয়া হয়েছে, যেমন বিদ্যুৎ গ্যাস সংযোগ নাই, তারাও লোন নিয়ে গেছে আর কি। আবার এখানে যারা রাজনৈতিকভাবে প্রভাবিত করেছে ব্যাঙ্কগুলোকে, ব্যাংক মালিকপক্ষ ইন্টার রিলেটেড পার্টি বলে আর কি, সেখানেও লোন নিয়ে আবার করা হয়েছে। এইভাবে নানা কারণে কিন্তু NPL আগের থেকে বেশি ছিল। তো এই কেয়ারটেকার গভর্নমেন্টের সময় এই NPL-এর সাইজটাকে প্রকৃত অবস্থাটা কি এটা রিভিল করা শুরু করে আর কি। তখন আমাদের হঠাৎ করে মনে হলো যে 10-12 থেকে এটা 15-20 হইয়া 30% বাড়াইছে, 32% দাঁড়াইছে, বা 1/3 হয়েছে আর কি। তো এই জিনিসটা আগে থেকে ছিল। এখন এইটাকে কমানোর জন্য বর্তমানে বাংলাদেশ ব্যাংক যে এক্সিট পলিসিটা দিয়েছে, এক্সিট পলিসি মানে হলো যে ওয়ান টাইম, যা পেমেন্ট মানে সুদ মওকুফ করে দেওয়া হবে, আপনার যা আউটস্ট্যান্ডিং সব পেমেন্ট করে দিবেন। এইটা কিন্তু বাংলাদেশ ব্যাংক সার্কুলারে বলা আছে যে ব্যাংকার কাস্টমার রিলেশনের ভিত্তিতে দেওয়া হবে, নির্ধারিত হবে আর কি। তো এইটা যদি মিসইউজ না হয় তাহলে কিন্তু একটা ভালো দিক হবে ব্যাংকগুলোর জন্য, যে তাদের ব্যালেন্স শিটটা ক্লিন হবে এবং তাদের যেগুলা অনারোপিত সুদ, সেটা সুদটা এখনও এতে আছে, স্পেশাল মেনশন অ্যাকাউন্টে আছে। তো এইটা প্লাস তারা যেটা ব্যাড লোন আদায় হচ্ছিল না, এখন যদি এইটা লোনটা মূল টাকাটা পরিশোধ করে যদি এক্সিটটা নিতে পারে, তাহলে ব্যাংকগুলো কিছু টাকা আদায় হবে এবং তারাও একটা বড় ধরনের বাধ্যবাধকতা থেকে রেহাই পাবেন। পাবে। কারণটা দেখেন, আপনি বাস্তবতা দেখেন, অনেক ব্যাংকের কিন্তু ক্যাপিটাল শর্ট, মূলধন শর্ট, তাদের অনেক প্রভিশন ঘাটতি আছে। তাহলে ওই যে এক্সিট পলিসিটার ভালো দিক হলো যে যদি কেউ পেমেন্ট করে তাহলে তো ব্যাংকটার একটা মূলধনটা বৃদ্ধি পাবে আর কি। বাংলাদেশে যে এখন খেলাপি ঋণের একটা বাড়ন্ত বাংলাদেশের ব্যাংকগুলোর ঘাড়ে একটা বড় ধরনের বোঝা তৈরি হয়েছে, সেই বোঝাটাকে সরিয়ে ফেলা, ছোট করা, এটাই তো বোধহয় বাংলাদেশ ব্যাংকের উদ্দেশ্য। বাংলাদেশ ব্যাংকের কাজ হলো যে ফাইন্যান্সিয়াল সেক্টরে এবং আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকগুলোর একটা স্টেবিলিটি তৈরি করা। তো এখন ব্যাংকগুলা যদি তাদের একটা মাস
অ্যামাউন্ট যদি নন পারফর্ম থাকে তাহলে তো রোলিং করতে পারবে না। তো এই জন্যই এটা ক্লিয়ার হওয়া দরকার। এবং ব্যাঙ্কগুলার যদি তার নন পারফর্মিং লোনটা যদি রোলিং হতো তাহলে কিন্তু দেখেন আজকে যে সুদের হার নিয়ে কথা হচ্ছে, অনেক লেন্ডিং রেট এটাও কমে আসতো। কিন্তু এটা একটা বড় বাধা এনপিএলের একটা মাস্ট পেপার, কারণ ব্যাঙ্কগুলা কিন্তু এই টাকাটা কিন্তু ডিপোজিট আকারে কিন্তু মানে সংগ্রহ করেছে আর কি, এবং ডিপোজিটের জন্য তাকে পেমেন্ট দিতে হয়েছে আর কি। এবং এই ডিপোজিটের যে পেমেন্ট দিছে, আবার একদিকে এই টাকাটা লেন্ডিং করার পরে যখন এটা ফেরত আসে না, তখন তো ব্যাংকের কিন্তু একটা সমস্যা হয়ে দাঁড়ালো। এই রিস্কটা নিল সে, কিন্তু আরেক জায়গায় রিস্ক তৈরি হলো, সে পাচ্ছে না। তারপরে অ্যাসেট মিসম্যাচ হয়ে গেল, তার অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি মিসম্যাচ। তো এইটা যদি দীর্ঘদিন চলে যায় তাহলে ব্যাংক তো এমনি বসে যাবে আর কি। তো বাংলাদেশ ব্যাংক কিন্তু আরেকটা কাজ করে মাঝে মধ্যে, মানে অনেক দুর্বল ব্যাংকগুলোকে মানে লিকুইডিটি সাপোর্ট দেয়, তার সুবিধা দেয়, এইভাবে চলতেছিল। তো এক্সিট পলিসিটার ভালো দিক হলো এটা, কিন্তু আরেকটা দিক হলো এটা এখনও বোঝা যাচ্ছে না এটা কীভাবে হবে। তো যেহেতু বাংলাদেশ ব্যাংক বলছে যে ব্যাংক এবং ব্যাংকার মানে কাস্টমার রিলেশনশিপের ভিত্তিতে হবে, তো ওদের পরিচালক পর্ষদের অনুমোদন হবে, তারপর বাংলাদেশ ব্যাংক এটা বলছে যে পার্টি এবং ব্যাংক যে লোন দিচ্ছে তারা এটা ঠিক করবে আর কি। তো এখানে একটা বড় সময় এটা ক্লিয়ার, মানে একটা আরেকটা সার্কুলার এখন রেফারেন্স দেওয়া আছে যে যেই সুদটা আরোপিত সেটা কিন্তু দিতে পারবে না ব্যাংক, অনারোপিত সুদটাই শুধু মাফ করতে পারবে, কারণ প্রিন্সিপাল তো মাফ করার কোনো কাজ নেই। আমি এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম যে ধরেন এক্সিট পলিসি, আমাকে এই পলিসির সুবিধা নেওয়ার জন্য তো বাংলাদেশ আমি যত টাকা লোন নিয়েছি ব্যাংক থেকে পুরোটাই তো দিতে হবে। সেই টাকাটা কি আদৌ কোনো মানুষ বা কোনো ঋণগ্রহীতা পকেটে রেখে নিজেকে ঋণ খেলাপি করে ঘুরছেন? এইরকম পরিস্থিতি কি আদৌ আছে? এখানে দেখতে হবে যে একটু আগে আপনি বলছিলেন যে ব্যবসা বাণিজ্য করতে পারেন নানা কারণে, এই যেমন বৈশ্বিক চ্যালেঞ্জের কারণে, ডোমেস্টিক রাজনৈতিক অস্থিরতার কারণে অনেক সময় বিজনেস ফেল করছে, সেটা তো ইকোনমিক কজেস। ওইরকম যদি কোনো থাকে, কিছু কিস্তি দিতে বাকি আছে, তাদের জন্য এটা কোনো অসুবিধা হবে না। কিন্তু কিছু প্রতিষ্ঠান বা কিছু ব্যবসা প্রতিষ্ঠান, তাদের কিছু সাইনবোর্ড সর্বস্ব কিছু প্রতিষ্ঠান ছিল, তারা তো লোন নিয়ে ডাইভার্ট করে ফেলছে, সেটা তো তারা আর আসবে না। তারা এখন দেখতেছে এখানে আমি লাভ কি আমার, অনেকে পাচার করেছে, তারা আর আসবে না, মানে ট্রেস করা যাচ্ছে না, তাদের অনেক পাচার হয়েছে, তারা আসবে না। তার মানে যারা ব্যবসা করতে গিয়ে নানা কারণে, টাকা ডিভ্যালুয়েশনের কারণে হোক, আন্তর্জাতিক কোনো পরিস্থিতির কারণে হোক, পলিটিক্যাল কারণে হোক বা অর্থনৈতিক কারণে হোক, নানা কারণে ব্যবসা ফেল হতে পারে। একটা বড় অংশ দিয়ে দিয়েছে লোনের, কিন্তু কিছু অংশ পরিশোধ করতে পারছে না, তাদের জন্য এটার জন্য ভালো হবে, তাদের জন্য আর কি, মানে রানিং করা যায় না। যেমন একটা বাস্তব কথা বলি যে রাজনৈতিক কারণে অনেক ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু বন্ধ হয়ে আছে আর কি, হ্যাঁ, রানিং প্রতিষ্ঠান। তো এখন এগুলা তো যদি মানে চালু করা হয়, হয়তো ডিফল্ট হয়ে গেছে 2-3টা লোন, তো তারা যদি এটা চালু করতে পারে বা সহায়তা দিয়ে, তো অসুবিধা কিছু নেই। কিন্তু কিছু লোন প্রতিষ্ঠান আছে যারা 20 বছর আগে লোন নিয়েছে, কিন্তু তাদের কিছু নেই আর কি, তারা হয়তো আসবে না আর কি, সেটা একটা বড়। আরেকটা যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই যে এই ধরো 5 বছর 10 বছর আগে লোন নিছে, কিন্তু ব্যাঙ্কগুলো অলরেডি এই ইন্টারেস্টটা ডিপোজিটের থেকে ইন্টারেস্ট পেমেন্ট দিছে, এটার ইন্টারেস্ট আর্নিং হবে বলে তারা ট্যাক্সও দিছে, এবং এটা আবার অ্যাকাউন্টিংয়ে তাদের ব্যালেন্স শিটে হিসাবায়ন করেছে, এইটাকে বলে আরোপিত সুদ। এখন এইটা কিভাবে আর মাফ করবে? এই জিনিসটা এখনো বলছেন যে এক্সিট পলিসিতে স্পষ্ট না, স্পষ্ট না, স্পষ্ট করে বলছে বাংলাদেশ ব্যাংক যে আরোপিত অনারোপিত একটা নীতিমালা 2024 সালের 22 সালের একটা সার্কুলার ছিল আর কি, সেখানে বলা ছিল যে এইগুলা পারবে না আর কি। তো সেইটা নিয়ে একটা মানে খুব ক্লিয়ার না, আমি সার্কুলারটা পড়ে দেখছি আর কি। তো এইটা এখন বলতে হবে যে আরোপিত সুদ যদি হয় তাহলে এটা ব্যাংকগুলোর জন্য কঠিন হয়ে যাবে আর কি, অলরেডি তো এটা কাউন্টেড। আর অনারোপিত সুদ যেটা, সেটা কিন্তু কোনো সমস্যা হবে না আর কি, সেটা বাদ দেওয়া যাবে, মানে মাফ করে দিতে পারবে, ইজি হবে আর কি। আমার মনে হয় আরও এটা আলোচনা হবে, পার্টি টু পার্টি ভেরি করবে, হয়তো যদি কোনো সমস্যা হয় হয়তো বাংলাদেশ ব্যাংক এটা আরও ক্লিয়ারিফিকেশন দিবে। মানে এই ধরনের পলিসিতে কি মিসইউজ হওয়ার সুযোগ থাকে না? আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে দেখছি যে যখন কোনো একটা পলিসি করা হয়, তো এই ভালো ফলের চেয়ে খারাপ ফলেই বেশি হয়, এটা অতীত অভিজ্ঞতার কথা বলতেছি আর কি। আমরা 2015 সালে কিন্তু ব্যাপক হারে ডিশিডিউল করা হয়েছিল 10 বছর 12 বছরের জন্য, 22 সালে আবার দেওয়া হলো, 24 সালে দেওয়া হলো, তারপরে এনপিএল কিন্তু কমেনি। দিস ইজ দ্য রিয়ালিটি। তো এটা কেন কমেনি সেটা যদি বিশ্লেষণ করতে যাই তাহলে ওই কথা ঘুরে আসে আর কি, যে যারা সুবিধা পাওয়ার যোগ্য না তারাও হয়তো সুবিধা নিয়ে নেয় আর কি, সেটা হলো বড় সমস্যা। আর সত্যিকারের যে ভিকটিম বা ইফেক্টেড হয়েছে নানা কারণে, করোনার সময় একটা অভিজ্ঞতা ছিল, তখন তো বাংলাদেশ ব্যাংক আমরা পুরো স্টিমুলাস প্যাকেজ দিয়েছিলাম। সেই স্টিমুলাস প্যাকেজের কিন্তু অধিকাংশই টাকা কিন্তু মানে ভালো কাজে ব্যবহার হয়নি আর কি, যারা ভিকটিম তারা পায়নি। সর্বশেষ যে এই এক্সিট পলিসির আগে যে একটা নীতি সহায়তা দেওয়া হলো, সেখানেও আমরা দেখছি আর কি, কথা ব্যাপারে তো অনেক আসছে, আলোচনা হয়েছে, সেখানেও কিন্তু অনেকেই যারা মানে নীতি সহায়তা নিয়েছে তারা কিন্তু সত্যিকার এন্টারপ্রেনিয়ার বা এরকম না আর কি, হ্যাঁ, তারাও কিন্তু সুবিধাটা নিয়ে গেছে আর কি। যে ফ্যাক্টরি 20 বছর ধরে চলে না, তাকে নীতি সহায়তা না দেয়, সেটা তো লাভ কি? মানে ওটা আবার হবে যে
এখন আপনি দেখবেন আজকে তো পেপারে দেখলাম যে ওই যারা 24 সালে সুবিধা নিয়েছিল তারা এখন ডিফল্ট হওয়া শুরু জি, করছে। শুরু করেছে, কারণ তারা এখানে কম সুদের ঋণটা পাওয়া হ্যাঁ, যাচ্ছে। হ্যাঁ, তো এটা হলো বাস্তবতা। এই জন্য বাংলাদেশ ব্যাংকের কাজ হবে সুপারভিশন বাড়ানো, মনিটর করা এবং এই ব্যাংকগুলোকে দায়িত্ব দেওয়া। আসলে ব্যাংকার কাস্টমার রিলেশনের ভিত্তিতে যদি দিতে হয় তাহলে এটা কিন্তু ভালো হবে আর কি, চাপে না দিয়ে আর কি। তো সেরকম যদি না ঘটে এই জন্য এক্সিট পলিসিটা আকারে আনা হয়েছে ওয়ান টাইম। আর কোনো ফাঁকা আপনি ধরেন সে আপনার 500 কোটি টাকা আছে, আপনার সুদ হয়েছে মনে করেন সে 100 কোটি টাকা উদাহরণ দিচ্ছি, জি। তা 500 কোটি টাকা দিয়ে আপনি চলে যান 100 কোটি টাকা মাফ। মাফ। দ্যাটস ওকে, এটা জি। সিম্পল বলা হচ্ছে, জি। কিন্তু এর ভিতরে অনেক হিসাব নিকাশ আছে, সেটা জি। একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে আর কি। কিন্তু পলিসির সুবিধা যারা নেবেন না তখন কি হবে? এই পলিসিতে তো বলা আছে যেটা তো ডিসেম্বর 2026 পর্যন্ত এটা পর্যন্ত মেয়াদ দেওয়া হয়েছে, তাই জি। না? এবং ক্লাসিফিকেশনের বেসটা বলা হয়েছে জুন 2026, জি। তোমার 6 মাস আছে আর কি। তো 6 মাসের মধ্যে যারা নিবে তো নিল, যদি না নিয়ে থাকে তাহলে কি হবে? তো সেখানে ওই ব্যাংক তার ওই যে রাইট অফ, তারপরে যে পলিসিগুলো আছে, তারপরে এখন বাংলাদেশ ব্যাংক আবার ইদানিং এটা করতেছে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করছে। তো অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি হবে সেই ব্যাড ডেলগুলোকে বিক্রি করে দিবে আসে। তো সেই প্রক্রিয়া যাবে। কেউ যদি না আসে, 6 মাসের সুবিধা না নেয়, তখন পলিসি হবে এরকম যে এক্সিস্টিং পলিসি যে আছে, যে মানি লন্ডার যাবে, মামলা হবে, আদায় হবে, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করবে, সেটা ওই পলিসি দিয়ে করবে। সারা দুনিয়ায় খেলাপি ঋণ আসলে কিভাবে কমে, এবং সেখানে একটা দেখি যে যারা খেলাপি হন তাদেরকে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে নানা ধরনের বিধিনিষেধ দেয়া হয়। যারা খেলাপি হচ্ছেন তাদেরকে বিমান ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়। তাদের বাচ্চারা যেন ইংলিশ মিডিয়াম স্কুল বা লাক্সারি স্কুলে পড়তে না পারেন, তারা যেন লাক্সারি হসপিটালে চিকিৎসা নিতে না পারেন। আমাদেরও এখানে কিন্তু এই দাবিগুলো প্রায় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম পত্রপত্রিকায় লেখালেখি দেখি, কিন্তু সেই দিকে আমরা দেখেছি যে কোনো সরকারি হাটে না। ঠিকই বলছেন আপনি। যদি মানে এই যে সমস্ত দেশ বা বিশ্বের অনেক দেশ, ইভেন কি আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে, এশিয়ার অনেক দেশে এই যে নিয়মগুলো বললেন এগুলো আছে কিন্তু বাস্তবতা। এবং ঋণ খেলাপিটাকে নিরুৎসাহিত করা, তাদেরকে একটা সামাজিকভাবে একটু নিচু করে দেখানো যাতে সে মানে ঋণটা পরিশোধ করে। এবং দেখবেন যে সারা পৃথিবীতে অনেক দেশের মানে ভালো দেশগুলো যেগুলো ফাইন্যান্সিয়াল সিস্টেম, যারা রুলস রেগুলেশন ফলো করে, তাদের এনপিএল 4-5% বেশি না আর কি। তো আমাদেরটা তো অনেক বেশি। এখন একটা বাস্তব কথা বলি আপনাকে, আমাদের বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সরকারের যে গঠন এবং আমাদের যে পার্লামেন্টেই কিন্তু সমস্ত আইন কানুন কিন্তু পাশ হয় কিন্তু। তো এখানে পার্লামেন্ট অধিকাংশ বিজনেস প্রতিনিধি থাকাতে এই সমস্ত আইন কিন্তু পাশ হচ্ছে না। এটা হলো আমার ব্যক্তিগত মতামত আর কি। যে কারণ যখন একটা দেশের সমাজে পার্লামেন্টটা যখন বিজনেস কমিউনিটি ডমিনেট হয়, তখন ওই সমস্ত আইন যে করে তখন তো গরিবের উনাদের উপরে পড়বে আসে। সেটাই হচ্ছে প্রশ্ন যে আপনি একটা এক্সিট পলিসি এবার এক্সিট পলিসি নামে দিলেন। এর আগেও তো দেয়া হয়েছে রিশিডিউলিং সুবিধা বিভিন্নভাবে, 3 মাসের, 6 মাসের, 1 বছরের দেয়া হয়েছে, কিন্তু কাজে লাগেনি। আমরা আশা করি এবার কাজে লাগবে, কিন্তু যদি না লাগে তখন আপনার ঋণ খেলাপিদের কি এভাবেই উন্মুক্তভাবে বুক ফিলিয়ে লাক্সারি লাইফ লিড করতে দিবেন কিনা, বা রাষ্ট্র দেবে কিনা, বা দেওয়া উচিত হবে কিনা? আসলে আপনি ঠিকই বলছেন। এটা তো এখন যেহেতু এক্সিট পলিসিটা কেবল দেওয়া হলো, 6 মাস মেয়াদ আছে। এখন এক্সিট পলিসি কতটুকু আসে, কত ভলিউম আসে, ব্যাংকের কী অবস্থা হয়, এটা এরপরে কিন্তু এটা মানে আমরা কমেন্ট করতে পারবো আর কি। ধরে নেন যদি আমরা সাকসেসফুলি যদি 50%ও যদি আসে, তাহলে এটা কিন্তু আমি ওয়েলকাম জানাই আর কি। আর 100% আসলে তো আসলোই। তো যদি না আসে তাহলে এটা তো যুক্তির কথা আর কি। তো তখন কিন্তু এক্সিস্টিং যে রুলস রেগুলেশন সেই অনুসারে কাজ করবে। তবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে বর্তমান যে সরকারের যে প্রতিশ্রুতি, সরকারের যে মানে যে সমস্ত ডায়ালগ বা বাজেটে যে সমস্ত কথা বলা হয়েছে, এবং গতকাল যে মনিটারি পলিসি ঘোষণা করতে যে গভর্নর মহোদয় যে একটা রোড ম্যাপ দিলেন এনপিএল কীভাবে কমানো যাবে, এবং আমার দাতা সংস্থাদের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে বিভিন্ন ধরনের শর্তর কন্ডিশনের জন্য, এবং আমাদের আর্থিক খাতের বিভিন্ন কর্মসূচি, অ্যাসেট রিকভারি, স্টোলেন অ্যাসেট রিকভারি, সব ধরনের কর্মসূচি দেওয়া আছে আর কি। ঠিক আছে? তো এগুলা কিন্তু যদি এক্সিট পলিসির যদি না মানে ইফেক্টিভ হলে তো হলো, আর যদি না হয় তাহলে ওই অ্যাপ্রোচটা, এই যে মামলা করা, টাকা ফেরত আনা, অ্যাসেট রিকভারি, অ্যাসেট কোয়ালিটি রিভিউ, সব কিছু কিন্তু মানে একটা প্যাকেজ কিন্তু সরকার
নিতে মানে যাচ্ছে। নিয়েছে আর কি। নিয়েছে। আমাদের যেটা বাস্তবতা মানি লন্ডার বা এখানে অনেকে আমি এটা ব্যাপারে পড়ছিলাম যে বিচারক সংকট, নানা ধরনের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা। তো সরকার উল্লেখ করবে, বিচারক নিয়োগ করবে, মানি লন্ডারের আইনটা যদি জবরদস্তি করার জন্য সেটা পার্লামেন্টে পাশ করে দিবে, হ্যাঁ। তারপরে আরেকটা আছে স্টে অর্ডার হয় সবসময় আর কি। আবার ব্যাঙ্কগুলো অনেক সময় ব্যাঙ্কগুলো আবার মামলা করতে চায় না, তাদের হয়তো স্বার্থ সংশ্লেষ জড়িত আছে। ছোটোখাটো লোনের জন্য মামলা করে কিন্তু বড় বড় লোনের জন্য মামলা করতে চায় না আর কি, হ্যাঁ। তো ওখানে মানে জামানতের একটা সমস্যা আছে, হ্যাঁ, কোলাটেরাল ভ্যালু। তো নানা কারণে কিন্তু এগুলো হচ্ছে না। শুধু মানে আসলে একটা হলো কি এনপিএল এখন যে সাইজটা দাঁড়াইছে আমাদের, এখন এইটা হলো আমাদের একটা কালচারের একটা পার্ট, একটা বড় সমস্যা হয়ে দাঁড়াইছে। এটা কিন্তু কোনো একটা সিঙ্গেল ফ্যাক্টর না, নানা ফ্যাক্টরের কারণে এইটা এ পর্যন্ত দাঁড়াইছে। এবং এই কারণে কিন্তু অনেক ভালো ভালো বড়োয়ার যারা, তারাও কিন্তু এখন মানে একটা এর মধ্যে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে যে আমি লোনটা পরিশোধ করবো রেগুলার ভিত্তিতে, আমার তো কস্ট বেশি হয়ে যাচ্ছে, আবার যারা শোধ করে না তারা আবার বেনিফিট পাচ্ছে। এই সমস্ত নানা কারণে কিন্তু একটা জটিল পরিস্থিতি। তো এখান থেকে বেরোনোর একমাত্র উপায় হলো সরকারকে কঠিন হইতে হবে, বাংলাদেশ ব্যাংকে কঠিন হইতে হবে, যে পলিসি দেওয়া আছে যেন স্ট্রিক্টলি ফলো করা হয়, এবং ভবিষ্যতের জন্য এখান থেকে আর কোনো যেন অনৈতিক সুবিধা না কেউ যেন না নিতে পারে। জি, তাহলেই শুধু কাজ হবে। সেই কঠোরতা কি এরকম হওয়া উচিত না যে ধরেন যারা ঋণ খেলাপি থাকবেন তারা বিহাইন্ড দ্য বার থাকবেন, তারা জেলের ভিতরে থাকবেন, যারা যারা ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিচ্ছেন ফেরত দিচ্ছেন না, তাদের জেল জরিমানা হবে, বা তারা সামাজিকভাবে বয়কট হবেন, বা তাদের লাক্সারি লাইফটা ছোট করা হবে। সেই ধরনের কঠোরতা না, থাকা উচিত কিনা? কঠোরতা দরকার অবশ্যই, কিন্তু আইন 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 সিদ্ধ হতে হবে আর কি। আপনি আইন ছাড়া কিন্তু করতে পারবেন না। আইন আমি এটা হলো আমার ব্যক্তিগত মত যে ব্যাংক কোম্পানি এক যেভাবে আছে, বাংলাদেশ ব্যাংকের যে ক্ষমতা দেওয়া আছে, সরকারের যে পলিটিক্যাল যে ব্যবস্থা সিস্টেম আছে, পার্লামেন্ট আছে, তারা যদি মনে করে হ্যাঁ এটা আমাদের অবশ্যই কমে আনতে হবে, তাহলে যে আইন না করলে এটা কমে আসবে সেটা করতে হবে আর কি, এবং এটাকে স্ট্রিক্টলি ফলো করতে হবে আর কি। এই কিন্তু এককভাবে কোনো বাংলাদেশ ব্যাংক বা সরকার চাইলেও পারবে না, কারণ একটা সমাজের অনেক ধরনের আমাদের লোক থাকে আর কি, হ্যাঁ, কাউকে বাদ দিয়ে তো আপনি করতে পারবেন না। তো এতদিনের একটা মানে বোঝা, সেটা হঠাৎ করে রাতারাতি একটা স্ট্রিক্ট আইন দিয়ে একটা করতে পারেন এমন কিন্তু করা যায় না। আমাদের দেশে কিন্তু প্রচুর আইন আছে। যেমন একটা উদাহরণ দেই, বাংলাদেশ ব্যাংক তার সুপারভিশন ডিপার্টমেন্ট, কতগুলো ডিপার্টমেন্ট আছে। সুপারভিশন কিন্তু বিগত সরকারের সময় কোনো সুপারভিশন বাংলাদেশ ব্যাংক স্বাধীনভাবে করতে পারেনি। তো এই সুপারভিশনের কারণে তো অনেকটা মানে এনপিএল এর দায়ী আমি মনে করি। নতুন সরকার এসেছে, নতুন গভর্নর মহোদয় এসেছেন, এখন কিন্তু স্ট্রিক্টলি ফলো করা হচ্ছে, এবং গভর্নর মহোদয় তো বলেছেন যে কোনো ছাড় দেওয়া হবে না। তো এটা যদি সত্যিকারে ফলো করা হয় তাহলে কিন্তু একটা মানে এনপিএল কমার একটা ধারা ইতিমধ্যে শুরু হয়েছে, হয়তো একটু সময় লাগবে আর কি। সাধারণ মানুষ যারা আমানতকারী, যদি ব্যাংকের এনপিএলটা কমানোর একটা কার্যকরী উপায় সরকার এটা কার্যকরভাবে কাজ করে, সেক্ষেত্রে আমানতকারী এবং ওভারঅল ব্যাংকিং খাতের অবস্থা কেমন হতে পারে? না, যদি এই এনপিএল যদি রিকভারি হয়, কমে আসে, তখন জনগণের কিন্তু আস্থা ফিরে আসবে ব্যাংকের খাতে। তো ব্যাংকের মূলধনও বেড়ে যাবে, তখন কিন্তু ব্যাংক ফাংশনিং করতে পারবে, কম রেটে লোন দিবে, তখন আমাদের কিন্তু ডিপোজিটেরও বেনিফিট হবে। সে নিশ্চিত জানে যে ব্যাংকে টাকা রাখলে আমার টাকা ফেরত পাবো, তখন সে ব্যাংকে আসা শুরু করবে আর কি। আমরা জানতে চাই যে এবারের মুদ্রানীতি কেমন হলো। আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে সমালোচনাই দেখছি, কারণ এখানে নীতি সুধার কমানো হয়নি। আবার সরকার যে বাজেট ঘোষণা করলো সেখানে বলা হয়েছে যে সরকার কর্মসংস্থান বাড়াতে চায়, বিনিয়োগ বাড়াতে চায়। এই দুইটা কন্ট্রাডিক্টরি হয় কিনা? আবার মুদ্রানীতিতে বেসরকারি খাতে ঋণ প্রবাহের লক্ষ্যটাও কমানো হয়েছে, অর্থাৎ সরকার আর বাংলাদেশ ব্যাংক ভিন্ন পথে হাঁটছে কিনা? সরকার বাংলাদেশ ব্যাংক দিকে যাচ্ছে না দ্বিমুখী হচ্ছে বা বর্তমান অবস্থা। প্রথমে আমি বাজেট দিয়ে শুরু করি। তো বাজেটে দেখেন, বাজেটের যে এইবারে যে মূল প্রতিপাদ্য বিষয় 3R একটা কথা বলা হয়েছে, এবং মূল ইমফাসিস দেওয়া হয়েছে যে ইমপ্লয়মেন্ট জেনারেশন, ইনভেস্টমেন্ট বাড়ানো এবং ইনফ্লেশন কমায় আনা, গ্রোথ বাড়ানো, ইনফ্লেশন কমানো এবং ইমপ্লয়মেন্ট জেনারেশন, ইনভেস্টমেন্ট। তো এইটা করতে গেলে সরকার কিন্তু তার স্পেল আউট করেছে, এবং সে 9.38 ট্রিলিয়নের একটা বাজেট দিয়েছে, 6.90 একটা রেভিনিউ আছে সেটা আছে, এবং যেখানে ছাড় দেওয়ার কথা সেখানে ছাড় দিয়েছেন। আপনারা দেখবেন গতকাল যে বাজেটটা পাশ হলো সেখানে অনেক ট্যাক্স কমানো হয়েছে। এটা কিন্তু সবগুলোই কিন্তু দেখবেন যে বিজনেস ফ্রেন্ডলি ওরিয়েন্টেড। রাইট। তো এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য বন্ধ কলকারখানা খোলার কথা বলা হয়েছে, এবং এইটাকে অ্যালাইন করে যে গ্রোথ 6.5 আর ইনফ্লেশন 7.5 রাখার জন্য বাংলাদেশ ব্যাংক এটাকে এই অ্যালাইন করে 60,000 কোটি টাকার স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করেছে। ঠিক আছে, তো 60,000 স্টিমুলাস প্যাকেজ, নীতি সহায়তা, লিকুইডিটি সাপোর্ট, মানে বাংলাদেশ ব্যাংক, তারপরে রিফাইন্যান্স স্কিম, ছোটোখাটো এগ্রিকালচার এসএমই, সব ধরনের ফ্যাসিলিটি কিন্তু বাংলাদেশ ব্যাংক মানে
রেখেছে আর কি তার ইয়েতে কর্মসূচিতে বা নীতিতে, শুধুমাত্র পলিসি রেটটাকে আনচেঞ্জ রাখা হয়েছে আর কি। এবং বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যটা এখন বেসরকারি ঋণের প্রবৃত্তিটা নির্ভর করবে রিয়াল সেক্টর ডিমান্ডের উপরে। এইটা বাংলাদেশ ব্যাংক আর ওইরকম টার্গেট করে না, এটা একটা প্রভিশন রাখে যে এই পর্যন্ত এক্সপানশন হলে মনিটারি পলিসিটা ইফেক্টিভ হবে, ইনফ্লেশন অ্যালাইন হবে। এখন বাস্তবতা হলো যে ইনফ্লেশনটা কিন্তু এখনও পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে 9-এর উপরে আছে এবং অন এভারেজে এটা 8.86-এর মতো আছে, কিন্তু আগামী 1 বছরের মধ্যে এটা 7.5-এর মধ্যে আনতে হবে। সরকার টার্গেট। তো এইটা 7.5 আনতে গেলে ইনফ্লেশনেরও কিন্তু একটা ডাইনামিক কিন্তু মানে ফ্যাক্টর কাজ করে এখানে, সাপ্লাই সাইড, ডিমান্ড সাইড, অনেক ধরনের ফ্যাক্টর এখানে, গ্লোবাল কমোডিটি প্রাইস, ডোমেস্টিক কমোডিটি প্রাইস, সাপ্লাই চেইন, মানে তেলের দাম অ্যাডজাস্টমেন্ট, অনেক ফ্যাক্টর কাজ করে আর কি। তো সেন্ট্রাল ব্যাংকের ম্যান্ডেটরি হলো 3টা মূলত এখানে: প্রাইস স্টেবল, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অ্যান্ড হেল্প টু গ্রোথ। রাইট। তো আপনি যে প্রশ্ন করছেন যে দ্বিমুখী গেল কিনা, আমি তো মনে করি বাংলাদেশ ব্যাংক দ্বিমুখী না, বাংলাদেশ ব্যাংক বরঞ্চ প্রোঅ্যাক্টিভ হয়েছেন আর কি গ্রোথ সাপোর্টিভ করার জন্য। মানে ইনফ্লেশনটাকে বলা হচ্ছে যে ইনফ্লেশন আমরা কমে আনবো, কিন্তু বাস্তবে যেটা ঘোষণা করা হয়েছে সেখানে আমি দেখলাম যে এটা আমি অ্যানালাইসিস করে দেখলাম যে সব ধরনের এত ফ্যাসিলিটি দেওয়া হয়েছে, এটা কিন্তু গ্রোথ সাপোর্টিভ মনিটারি পলিসি হয়েছে আর কি। এবং এটা যদি, এবং এই যে স্টিমুলাস প্যাকেজগুলো যদি সত্যিকারেরভাবে আবার ইমফাসিস দিচ্ছি যে সত্যিকারে যদি এটা কাজে লাগে, তাহলে এটা গ্রোথ সাপোর্টিভ মনিটারি পলিসি হয়েছে। যদিও পলিসির একটা বলা হচ্ছে 10 রাখা হয়েছে, এটা তো 6 মাস ধরে আগে থেকে আসে। তো পলিসির একটা ঠিক আছে, এটা একটা ভালো সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ ব্যাংক, যেহেতু ইনফ্লেশন আপ ট্রেন্ড। এবং পলিসির একটা ভালো মানে দোষ রাখাতে সুবিধা হলো আমাদের এক্সচেঞ্জের স্টেবিলিটি হয়েছে, রিজার্ভ বিল্ড আপ হচ্ছে, ইনফ্লেশন ধীরে ধীরে কমতেছে। তো যদি ইনফ্লেশন কমে আসে তাহলে পলিসি রেটও কমে দেবে। প্রণোদনা প্যাকেজে অনেকেই খুশি হয়েছেন, কিন্তু এই প্রশ্নটাও তো উঠছে যে বাংলাদেশ ব্যাংকের উচিত কিনা এই ধরনের প্রণোদনা প্যাকেজ ঘোষণা করা। কারণ স্বাভাবিক একজন বড়োয়ার যখন ঋণ করতে যাচ্ছেন তাকে 14, 15, 16% পর্যন্ত সুদ দিতে হতে পারে। সেইখানে আপনি যদি রুগ্ন কারখানা বা বর্তমানে চলমান কারখানা ঋণের আওতায় আছে, তাদেরকে কম সুদ দিতে হচ্ছে। না, আমার মনে হয় এই অ্যানালিসিসটা ঠিক না যে বাংলাদেশ ব্যাংক কিন্তু নতুন করে কোনো পলিসি বা 60,000, এর আগেও আমরা অনেক প্যাকেজ দিয়েছি। বাংলাদেশ ব্যাংক কিন্তু সবসময় একটা মানে উন্নয়নমূলক অর্থনীতিতে হেল্প করার জন্য, এই যে মনে করেন ফাইন্যান্সিয়াল ইনক্লুশন, ফাইন্যান্সিয়াল লিটারেসি, ক্যাশলেস সোসাইটি, পেমেন্ট সিস্টেম, সবাই কিন্তু প্রোঅ্যাক্টিভ করার জন্য করতেছে। এই যে এসএমই খাতে লোন যাতে যায় প্রোডাক্টিভ সেক্টরে, সেটা অনেক দিন ধরে চেষ্টা করছে সেই রিলেটেড প্যাকেজ ঘোষণা করা। কৃষি খাতে যাতে লোন যায়, এই যেমন বর্তমান সরকার আসার পর কৃষি খাতে কিছু লোন মাফ করে দেওয়া হলো। এর উদ্দেশ্য হলো যে ফুড সিকিউরিটি, মানে কৃষিতে যেন চাঙ্গা আসে আর কি। তো নতুন উদ্যোক্তাদের জন্যও কিন্তু ওখানে বাংলাদেশ ব্যাংকে ওই যে একটা স্টার্ট আপ ক্যাপিটাল ফান্ড গঠন করা হয়েছে কমার্শিয়াল ব্যাংকের মধ্য দিয়ে আর কি। আর যে সমস্ত এক্সিস্টিং এন্টারপ্রেনার আছে, তারা তো বাংলাদেশ ব্যাংক একটা খুব কোশাসলি আলোচনা করে দেখছে যে আমরা যেটা বললেন আপনি 13-14% ল্যান্ডিং রেট, এটা কিছু কিছু ভালো ব্যাংক তারা কিন্তু অতিরিক্ত চার্জ করছে ল্যান্ডিং। এটা কিন্তু বর্তমানে দেখেন এক্সেস লিকুইডিটি কিন্তু অনেক, আজকে তো দেখলাম আর প্রায় 3 লাখ কোটি টাকার উপরে এসে তারা যারা বিল কিনতেছে কিন্তু লোন দিচ্ছে না। তো এটা ব্যাংক তো স্বাধীনতা আছে, সেই রিস্ক ফিল করলে তো দিবে না আর কি। তো এই জন্যই সরকার যখন এই যে স্টিমুলাস প্যাকেজটা দিবে তখন লিকুইডিটি আরও ডাউন হবে, তখন ওই ব্যাংকগুলো কিন্তু কম রেটে দিতে বাধ্য হবে আর কি। আর বাংলাদেশ ব্যাংকের ওখানে একটা পলিসি সুন্দর করছে, আমি দেখলাম যে স্টিমুলাস প্যাকেজের মধ্যে পলিসি রেটে যে সমস্ত ব্যাংকের সারপ্লাস ফান্ড আছে তার কাছ থেকে 10% নেবে, ঠিক আছে। 41,000 কোটি টাকা কিন্তু এইভাবে এক্সিস্টিং মানে লিকুইডিটি থেকে 10% দেবে, আর গভর্নমেন্ট 4% বাংলাদেশ ব্যাংক দেবে, আর 6% দেবে গভর্নমেন্ট আর কি। এটা ইন্টারেস্টের সাবসিডি বলে আর কি। তো গভর্নমেন্টের একটা চাপ হলো, কিন্তু বাস্তবে কিন্তু এটা উপকার আসবে আর কি, তাতে মানি ক্রিয়েশন হবে না। এটা হলো একটা। আর 19,000 কোটি টাকা এটা বাংলাদেশ ব্যাংকের রিফাইন্যান্স স্কিমের আওতায় এক্সিস্টিং যেগুলো আছে সেগুলো মধ্যে আসবে। তো এইগুলা কিন্তু একটা সবগুলো কিন্তু একটা প্রোঅ্যাক্টিভ টু ইমপ্লয়মেন্ট জেনারেশন টু হেল্প গ্রোথ সাপোর্টিভ মনিটারি পলিসি হয়েছে আর কি। এই জন্য আপনার প্রশ্ন যে বলছেন দুদিকে গেছে, আসলে দুদিকে যায়নি আর কি। সবশেষ আর একটা বিষয়ে আপনার কাছে আসতে চাই, সরকারের ব্যাংক বরোয়িং। চলতি অর্থ বছরেও সরকার ব্যাংক থেকে অ্যাগ্রেসিভলি বরোয়িং করছে এবং এটা আমাদের কাছে যতটুকু আমরা জানি যে 1,37,000 কোটিতে পৌঁছেছে, যেই টার্গেটটা যদিও অনেক কম। সেক্ষেত্রে এবং অর্থমন্ত্রীর বক্তব্যে আমরা একাধিকবার শুনেছি যে ওনারা সরকারের যে ফাইন্যান্সিং, এই ধার করার নতুন নতুন খাত তারা তৈরি করতে চান, নতুন নতুন আইডিয়া, যে এই গতানুগতিক বিদেশি লোন এবং ব্যাংক লোন, এই দুইটা থেকে তারা বের হয়ে আসতে চান। ওভারঅল আপনার কাছে কি মনে হয় পরিস্থিতি কিভাবে সামাল দেওয়া সম্ভব? না, ঠিক আছে, আপনি খেয়াল করবেন যে আমাদের যে ফাইন্যান্সিয়াল সিস্টেম,
এখানে সরকার বলেন, প্রাইভেট সেক্টর বলেন, এন্টারপ্রেনিউরিয়াল বিজনেস সবাই কিন্তু ব্যাংক নির্ভর। জি। তো ব্যাংক নির্ভর হতে যেয়েই কিন্তু এই সমস্যাটা হয়েছে। কিন্তু অন্যান্য দেশে দেখবেন আমাদের অল্টারনেটিভ মার্কেট যেটা বন্ড মার্কেট, পুঁজিবাজার মার্কেট অনেক ডেভেলপ। জি। তো সেটা তো আমরা করতে পারিনি আর কি। তো সবাই এই ব্যাংকের উপর নির্ভর করছে, সরকারও নির্ভর করেছে, প্রাইভেট সেক্টর করছে। তো প্রাইভেট সেক্টরে আবার কোম্পানিগুলো দুই ধরনের লোন লাগে, একটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল আর জি। টার্ম ফাইন্যান্সিং। তো সেইটাও ব্যাংক থেকে নিচ্ছে, টাইম ফাইন্যান্সিং। টার্ম লোনগুলো সাধারণত পুঁজিবাজার থেকে সংগ্রহ করার কথা, বন্ড ছাড়া, এগুলা ছাড়া। সরকারও কিন্তু বন্ড অনেকদিন ধরে ছাড়তেছে, কিন্তু এগুলা কমার্শিয়াল ব্যাংকগুলো ক্রয় করতেছে, জি। যেহেতু পুঁজিবাজারের সেকেন্ডারি মার্কেটটা ওইভাবে ভাইব্রেন্ট হয়নি আর কি। তো অনেকে যে বিজনেস কমিউনিটি বা অনেকে যে এই যে প্রাইভেট সেক্টর ক্রাউড আউট হবে, গভর্নমেন্ট যদি বেশি বড় করে সমস্যা হবে, এটা কিন্তু খুব একটা স্ট্রং যুক্তি না। আমরা দীর্ঘদিন ধরে আমরা দেখতেছি বরাবরই কিন্তু বাংলাদেশ সরকারের বাজেট ঘাটতি থাকে। জি। তো এই বাজেট ঘাটতি মেটানোর জন্য বৈদেশিক সোর্স, ঋণ সবই হয়। আলটিমেটলি যখন বেশি রিসোর্স বিদেশ থেকে আসে তখন কম বড় করে সরকার, আবার যখন কম আসে তখন বেশি বড় করতে হয়। এই গভর্নমেন্ট বোরিংয়ের কারণেই যে একদম ব্যাংকগুলা তো আর ভালো হয়েছে, তারা নিশ্চিত একটা সিকিউর জায়গায় ইনভেস্টমেন্ট করতে পেরেছে। তো এটা একটা ভালো দিক কিন্তু ব্যাংকগুলোর জন্য। আর যে বলতেছে প্রাইভেট সেক্টর ঋণ পাচ্ছি না, এটা ঠিক না। প্রাইভেট সেক্টর কোনো দিন গভর্নমেন্ট বোরিংয়ের কাছে কম লোন পাইছে, এটা টোটালি মানে শুধু আলোচনার কথা। শুধু আলোচনার কথা। কারণটা হলো এখন পর্যন্ত আমি এই অনেক জায়গায় বলেছি যে কোনো প্রাইভেট সেক্টর বা কোনো এন্টারপ্রেনিয়ার লোন চেয়ে লিকুইড গেলে লোন পায়নি বা প্রপার ডকুমেন্টেশন করে লোন দেওয়া হয়নি, এরকম কোনো রেকর্ডে নেই। ঘটনা ঘটেনি। এটা নির্ভর করে কিসের উপরে, যে ব্যাঙ্কগুলোর লিকুইডিটি যদি শর্টেজ থাকে তখন যদি ব্যাংক বেশি বড় করে তখন ইন্টারেস্ট রেট আপ হয়, রাইট। বুঝছেন? যে সেটা তো নাই, জি। সেখানে তো মানে ওইরকম পরিস্থিতি এখন বাংলাদেশে হয়নি আর কি। হ্যাঁ, এটা একটা জেনারেল কনসেপ্ট যে সরকার যদি বেশি পরিমাণ বড় করে তাহলে হয়তো প্রাইভেট সেক্টর যেন কম থাকে, তখন ব্যাঙ্কগুলা মে ইনক্রিজ দেয়ার ইন্টারেস্ট রেট। এইবার মনিটারি পলিসিতে দেখবেন বা কিছুদিন আগে স্প্রেডের উপর একটা বার দিয়ে দিয়েছে 4% আর কি। মানে টাইট মনিটারি পলিসি পড়ে না, এটাও একটা ইজি মনিটারি পলিসির লক্ষণ কিন্তু, তাই না? তো এই জন্য গভর্নমেন্ট তার বাজেট ডেফিসিট ফাইন্যান্সের জন্য যদি ডোমেস্টিক খাত থেকে যদি বেশি বড় করে, বিশেষ করে ব্যাঙ্কিং সেক্টর থেকে করে, আমি মনে করি না খুব একটা সমস্যা হবে। বরঞ্চ ব্যাঙ্কগুলার জন্য ভালো বার্তা যাবে। ব্যাঙ্কগুলা তার এসেট রিকভারিটা ভালো থাকবে, পোর্টফোলিওটা ভালো থাকবে, কারণ তারা তো ট্রেজারি বিল কিনে। আর বাংলাদেশ ব্যাংকে তো একটা সার্কুলার আছে আমাদের, এসএলআর 13% সরকারের ট্রেজারি বিল বন্ডে রাখতে পারবে, তাই না? ওরা অনেক বেশি রাখে। তো পুঁজিবাজার যদি সরকারে যে বলছে বিকল্প ব্যবস্থা করব, অর্থমন্ত্রী কিন্তু এই ক্ষমতা গ্রহণ করার পর থেকেই বলতেছে যে আমরা পুঁজিবাজার চাঙ্গা করবো, এই করবো, এমন উনি ঢেলে সাজাচ্ছে। আমরাও বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে আমরা একটা সেকেন্ডারি মার্কেট, বন্ড মার্কেট, ভাইব্রেন্ট বন্ড মার্কেট ডেভেলপ করার জন্য একটা অ্যাকশন প্ল্যান তৈরি করেছিলাম। এটা আমরা সরকারের কাছে দিয়েছি এবং আমরা সেমিনার করেছি। তো এটা আমাদের অপশন আছে, কিন্তু আমাদের কিন্তু প্রচুর অপরচুনিটি আছে। যদি আমরা ভাইব্রেন্ট বন্ড মার্কেট পুঁজিবাজার চাঙ্গা করতে পারি তাহলে ব্যাঙ্কগুলোর উপরে টার্ম লেন্ডিং কমে আসবে, তখন কিন্তু সরকার বড় করলে কোনো সমস্যা হবে না। আমরা আশা করি সরকারের এসব পলিসি, বাংলাদেশ ব্যাংকের এসব নীতি নির্ধারণ বাংলাদেশের অর্থনীতিকে খাত থেকে টেনে তুলতে পারবে। আপনি ব্যাংকিং বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য, গুরুত্বপূর্ণ সময় আমাদের দিলেন। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। আপনাকে ধন্যবাদ, 71 টিভিকে ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের 71 পডকাস্টে। আপনাদের ধন্যবাদ।